আরে পোড়া কপাল, এইবারেও যদি ফসল ভালা না হয় তাইলে রানীর পেট ভরামুখী দিয়া। জানি না ভাগ্যে কি লেখা রইছে, আমি কিছুই জানি না। বাবা, এই দেখো, আমি একলা একলা কুয়া থেকে পানি আনছি। আহারে মা, এইটুকু বাচ্চা মানুষ তুই, তোর তো এখন খেলা কইরা বেড়ানোর কথা। আর তুই কিনা সারাটা দিন খালি কাম কাজ নিয়ে থাকস। সারাদিন ঘরের কাম কইরা তোর দুই হাতখানি কেমন শক্ত হইয়া গেছে রে মা। বাবা, আমি যদি তোমার কষ্ট ভাগ না করি তাইলে আর কেডা করবো কও? মা তো নাই, মা তো সে কবেই মইরা গেছে। আমি ছাড়া তোমার আর দেখবো কেডা কও? হরে মা, তোর মা বাইসা থাকলে আজ তোর এই কষ্টটা হইতো না। তরে একা লড়াই করতে হইতো না রে মা, একা লড়াই করতে হইতো না। বাবা, আমি যখন বড় হমু তোমারে অনেক অনেক ঘর বাড়ি বানাইয়া দিমু। তোমারে আর কষ্ট করতে হইব না। আরে মারে, তুই যে আমার কাছে ধন সম্পদের চাইতেও অনেক বেশি দামি রে। সৃষ্টিকর্তা যদি তোরে সুখে রাখে তাইলেই আমার সব কষ্ট মিথ্যা হইয়া যাইব রে, সব কষ্ট মিথ্যা হইয়া যাইব রে মা। বাবা, খালি নুন দিয়া ভাত খাইতে কেমন জানি লাগতাছে। আমার পেটটার মধ্যে কেমন জানি টনটন করতাছে। মারে, এইবার ফসলই তো ঠিক মতো হইল না। বর্গার জমি তো, মালিক এইবার ভাগ চাইতাছে বেশি। আমাগো ভাগে যা পাইছি তা দিয়েই কোন রকমে দিন কয়টা পার করতাছি রে। আর এই জামাটার অবস্থা দেখো বাবা, রং জ্বললা গেছে, সিরাও গেছে। গ্রামে সব পোলা মাইয়ারা নতুন জামা পইরা ঘুরে, আর আমি খালি এই ছেঁড়া জামাটা নিয়েই ঘুরি। আমার না খুব লজ্জা লাগে বাবা। মারে, তুই লজ্জা পাইস না। সামনের বার ভালা ফলন হইলে আমি তোরে নতুন জামা কিনা দিমু রে মা। কয়টা দিন একটু সবুর কর মা আমার, কয়টা দিন একটু সবুর কর। বাবা, আমি অন্য মাইয়াগো মতো স্কুলে যাইতে চাই, বই কিনবার চাই, নতুন ফরক পরবার চাই। আমাগো কপাল এমন খারাপ কেন বাবা? সৃষ্টিকর্তা আমাগো ভাগ্য এমন করলো কেন? দুঃখ করিস না রে মা, সৃষ্টিকর্তা অনেক দয়ালু। আমাগো এখন পরীক্ষা নিতাছে মনে হয়। তিনি একদিন তরে সব দিব, বই দিব, জামা দিব, ভালা খাওন দিব। তুই খালি মনে বল রাখ রে মা, মনে বল রাখ। সেই দিন কবে আইবো বাবা? আমি তো প্রতিদিন তোমারে কষ্ট করতে দেখি। মাঠে সারাদিন কত খাটো, তারপরেও ঘরে খাবার নাই। সারাদিন কাম কইরা ঠিক মতো খাইতে না পাইরা তুমি দিন দিন শুকাইয়া যাইতাছো বাবা। মারে, যখন তরে দেখি আমি আমার বেবাক কষ্ট বুইলা যাই রে। তুই হাসলেই আমার বুকটা বইরা যায়, আর তুই যখন কান্দস তখন আমার বুকটা ফাইডা যায় রে মা, বুকটা আমার ফাইডা যায়। বাবা, আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতাছি, একদিন আমরাও সুখের জীবন দেখবো। আমাগো জীবনটাও সুখে ভইরা যাইবো বাবা। হরে মা, তোর জীবনে সুখাই বই। সৃষ্টিকর্তার আমি প্রতিদিন ডাকতাছি, দেখিস তিনি একদিন মুখ তুইলে তাকাবই রে। হে সৃষ্টিকর্তা, আমারে না দেও, আমার রানীর জীবনটায় আলো দেও, এই মাইয়াডারে সুখী কইরা দেও।
রানীমা, আমি খেতে যাইতাছি, তুই বাড়িতেই থাক। ঘরে একটু মুড়ি আছে রে মা, ওইগুলান খাইয়া নিস। আচ্ছা বাবা, তুমি সাবধানে কাম করো, আর রোদ পারলে বাড়ি চলে আইসো। বেশি রোদ্রে কাম করলে তোমার শরীর খারাপ করবো। আচ্ছা রে মা, ঠিক আছে, তুই তাড়াতাড়ি খাইয়া নিস কইলাম, আর সাবধানে থাকিস। আমি গেলাম রে মা, আমি গেলাম। আচ্ছা বাবা। মারে, সৃষ্টিকর্তা তোরে ভালো রাখুক। আমার একটু পানি খাইতে দিবি রে মা, বুকটা কেমন জানি জ্বলতাছে। এই যে বুড়িমা, নেন খান। আজ ভোরে কুয়া থেকে ঠান্ডা পানি আনছি। এই নিন বুড়িমা, কিছু মুড়ি নেন। ঘরে মুড়ি ছাড়া যে আর কিছুই নাই, এই কয়টা মুড়ি খাইয়া নেন। তুই খাইছস রে মা? আমার খাওন লইয়া তোমারে ভাবন লাগবো না বুড়িমা, তুমি খাইলে আমার খাওয়া হইয়া যাইব। আমার কাউরে উপকার করতে পারলে খুব ভালো লাগে। তুই নিজে খাওন না খাইয়া আমারে খাওন দিলি, এ তো অনেক বড় মায়া। আমাগো ঘরে যা আছে তাই তোমারই দিলাম। আগে তোমার তেষ্টা মিটুক, ক্ষুধাও একটু কমুক। আচ্ছা রে মা, তোর মা কই? বাড়িতে তোরে ছাড়া আর তো কাউকে দেখতাছি না। আমার তো মা নাই গো বুড়িমা। আমার জন্মের সময় আমার মা মইরা গেছে, আর বাবা খেতে কাম করবার গেছে। আমি সারাদিন বাড়িতে একাই থাকি গো। আরে, এইটুকু মাইয়ার বলে মা নাই, কত কষ্ট ওর। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তোর বাবারে যেন আর কষ্ট পাইতে না হয়। ধান চাইলে ঘর ভইরা যাক, তোর ঘরে সুখ সমৃদ্ধি আসুক, সুখে ভইরা যাক তোর জীবন। বুড়িমা, আমি চাই আমার বাবা সুখে থাকুক। সারাটা দিন কষ্ট করে, তাও একটু পেট ভইরা খাইতেও পায় না। আমার বিশ্বাস সৃষ্টিকর্তা তোমার আশীর্বাদ নিশ্চয়ই শুনবো। আরে সোনা, তক ভাগ্য বদলাই বই, গরিবের দুঃখ বেশি দিন থাকে না। আরে সিধু, তোর জমির এত উন্নতি কেমনে হইল রে? জমিতে তো খালি ধান আর ধান, আমার জমিতে তো অর্ধেকও ফলন ফললো না রে সিধু। আমি তো নিজেও তো কিছু বুঝতাছি না রে, দিন রাত এই জমিতে খাটছি, এইটা সত্য। তয় এমন ফলন আমি কোনোদিনও দেখি নাই রে। এইটা আমার ওপর সৃষ্টিকর্তার আশীর্বাদ ছাড়া আর কিছুই না রে।
বাবা দেখো দেখো, কত শীষ! এত ধান তো আমি জীবনেও দেখি নাই। এবার তোমার ফলন অনেক ভালো হইছে, তাইলে এবার আমরা পেট ভইরা খাইতে পারমু বাবা। এবার কি আমি নতুন জামা পামু? হরে মা, এইবার ভালা দামে ধান বিক্রি হইলে তোরে নতুন জামা কিনা দিমু, তরে স্কুলে পাঠামু। তোর মনে আছে মা, তোরে না কইছিলাম কষ্টের পরেই সুখ আহে? আজ হয়তো সেই সুখের দিন রে, সেই সুখের দিন। হ্যাঁ, এত ফসল তো এমনি এমনি হয় না। কিছু একটা গোলমাল আছে বইলে মনে হইতাছে। হয়তো কোনো জাদু বিদ্যা কইরা এই জমিতে এত ফসল আনছে। আরে মহেশ, কি সব কস? হ্যাঁ, কথা কইবার আগে একটু চিন্তা ভাবনা কইরা ক। সিধু কত কষ্ট করে দেখছ, অনেক পরিশ্রম করে রে। তুইও যদি ওর মতন খাটুনি দেস, তোর ফসল ভালো হইতো রে। আর অন্যের সুখ দেখা জলার অভ্যাসটা বাদ দে, বুঝলি? মজদা, এইখানে জাদুবিদ্যার কিছু নাই। আমি তো খালি মাড়িরে ভালোবাসছিলাম, তাই মাড়িও আমার এতটা প্রতিদান দিল। আর সৃষ্টিকর্তার আশীর্বাদ আছে, সেই জন্যই এত ফসল হইছে। দেখো বাবা, বুড়ির মার আশীর্বাদ কেমন কামে লাগতাছে। উনি কইছিল আমাকে ঘর নাকি সুখে ভইরা যাইবো। হ্যাঁ, সিধুর কপাল এমনে এমনে তো খুলবো না। ওই হঠাৎ এমন ফসলি হইয়া গেল কেমনে? কিছু তো গোলমাল আছে, আমি হলফ কইরা কইতে পারি। ওই জাদু টোনাই করছে। দেবাশিস বাবু, আপনারে একটা গুরুতর কথা কইবার আইছি। বলো মহেশ, কি হয়েছে? তোমার মুখটা এমন গম্ভীর কেন? আপনি কি শোনেন নাই? সিধু গরিব মানুষ, বর্গায় জমি চাষ করে, সারা বছর তার খাওনটাও ঠিক মতন জোড়ে না। তাই এইবার হঠাৎ কইরা তার জমিতে পাহাড় সমান ফসল হইছে। এইটা কেমনে সম্ভব? মাইনসে কয় ওর পরিশ্রম আর ভাগ্যের জোরে নাকি এমন ফসল হইছে। তাই আমি এটা মানি না। ওই নিশ্চয়ই কোন জাদুবিদ্যা কইরা ধান বাইন্দা আনছে। শোনো মহেশ, প্রবাদ ছাড়া এমন দোষারোপ করা উচিত নয়। তুমি কিভাবে জানলে যে জাদুবিদ্যা করেছে? দেখেন বাবু, আমিও তো চাষি মানুষ, আমিও তো নিজের জমিতে কম খাটি নাই, কিন্তু ফসলের তো বেহাল দশা। আর সিধুর অবস্থা হঠাৎ এমনি এমনি পাল্টাইলো কেমনে? হ্যাঁ, কিছু তো গোপন রহস্য আছেই। আমি কই কি বাবু, আপনি একটু গিয়া দেখেন না কাহিনীটা কি, দেখেন। আচ্ছা ঠিক আছে, আমি কাল সকালেই সিধুর বাড়িতে যাব। তখন সব সত্য মিথ্যা ধরা পড়বে। বাবু, আমিও কি আপনার লগে যাবো নাকি? দেখি বেটাই কি দিয়ে কি করলো। হ্যাঁ
এই যে সিধু, বাড়িতে আছো নাকি? বাইরে এসো, তোমার সাথে কিছু কথা আছে আমার। আগে বাবু, আপনি হঠাৎ করে এই গরিবের বাড়িতে কিছু কইবেন নাকি বাবু? গরিবের বাড়িতে তো হাতির পাড়া পড়ছে। শুনতেছি তোমার জমিতে নাকি ফসল পাহাড় সমান হইছে, গ্রামে কথাবার্তা উঠছে তুমি নাকি জাদুবিদ্যা করে এত ধান তুলছ। ঘটনা কি সত্যি নাকি? এইটা কি কইলেন বাবু? আমি তো জাদুবিদ্যা কিচ্ছুটা জানি না। আমি তো খালি সারাদিন খেতে খাটতাম। এত ফসল কেমনে ফললো এটা তো আমি নিজেও জানি না। হয়তো এটা সৃষ্টিকর্তার কৃপা আর পরিশ্রমের ফল। বাবু, আমার বাবা সারাদিন রোদে পুইরা বৃষ্টিতে ভিজা কাটছে, রাইতেও ঠিক মতো ঘুমায় নাই। আমি জানি আমার বাবাই কত কষ্ট করছে। এত এত কষ্টের পরে এখন আমাগো ঘরে একটু সুখ আইছে, এটা কি দোষের কিছু বাবু? তয় বাবু, আমারও তো একটা জমি আছে, ওই একই কাজ। আমার ফসল তো অর্ধেক হইল না, অর্ধেক আর সিধুর কপাল এমনে এমনে কেমনে খুললো? ওই নিশ্চয় গোপন কিছু না কিছু করছে, আমি শিওর বাবু। চুপ থাকো মহেশ, সবার ভাগ্য একরকম হয় না। কপালের লেখা বিধাতা ঠিক করে দেন। আর আমি জানি সিধু খুবই পরিশ্রমী একটা ছেলে, তোমার মতো সে অলস না। এই ফসল তার পরিশ্রম আর ভাগ্যের জোরেই এসেছে। তুমি খামোখা হিংসায় জ্বলছ। ওর মতো পরিশ্রম করলে তোমারও ওর মতো ফসল হবে। বাবু, আমি গরিব মানুষ, আমারে মিথ্যা বদনাম দিয়েন না বাবু। সৃষ্টিকর্তা যদি একটু দয়া করে আমারে কিছু দান করেন, তাইলে কি আমি সেই দান গ্রহণ করুম না বাবু? ঠিক আছে সিধু, তোমাকে আমি বিশ্বাস করি। তোমার ঘরে সুখ আসুক। আর মহেশ, তুমি সাবধান হও। অন্যের ভালো দেখে আর হিংসা করো না। নিজে পরিশ্রম করো আর সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখো, বুঝলে? বাহ, সোনালী ধান কত সুন্দর করে দুলছে। পুরো জমিতে কঠোর পরিশ্রমের ছাপ, সারি সারি নিখুঁত চাষ। এখানে জাদুবিদ্যা বলে কিছু নেই। এই ফসল এমনি এমনি হতে পারে না, বুঝলে? এই যে ঘামের ফসল, কষ্টের ফসল। সিধু ছেলেটা সত্যি অনেক কাজের। তাই বাবু, এত বেশি ফসল তো আর কারো হইল না, খালি ওরই হইল কেন? ওই কিছু একটা করছে বাবু, ওই কিছু একটা করছে। আবারও সেই একই কথা। আমি নিজের চোখে দেখলাম ওর জমি কত সুন্দর করে চাষ করা, কোথাও একটু আগাছা নেই। আর তোমার জমিতে তো আগাছায় ভরা, ফসল হবে কি তোমার মাথা দিয়ে? আর একবার যদি কোনো ফালতু কথা বলো, খবর আছে বলে দিলাম, তোমাকে আমি গ্রাম ছাড়া করে দেব। এখানে কোনো জাদু নেই, সবই খাটুনি আর ভাগ্যের ফল। তুমি হিংসা করে সিধুর নামে মিথ্যা বদনাম দিয়েছ। আমার ভুল হইয়া গেছে বাবু, আমারে ক্ষমা কইরা দেন। এমন ভুল আর কোনোদিনও করুম না। এখন থেকে আমিও সিধুর মতো অনেক কঠিন পরিশ্রম করবো, আর অলস থাকবো না। গরিব মানুষটা এতদিন পর একটু সুখের মুখ দেখেছে, ওকে একটু শান্তিতে থাকতে দাও।
সিধু, তোমার খাটুনির ফল আজ সারা গ্রামের মানুষ দেখছে। আমি তোমাকে নিয়ে গর্ব করে বলি, তুমি আমাদের এই গ্রামের গৌরব, গৌরব। হ্যাঁ, আগে তুই ছিলি গরিবে দুঃখী, তোর ঘরে তো ভাত জুটত না রে, কিন্তু তুই হাল ছাড়স নাই। বিধাতার কৃপা আর তোর খাটুনির জোরে তুই আজ সবার চোখে সম্মান পাইস, সবার চোখে সম্মান। বাবা, বাবা দেখো না, সবাই এখন তোমারে কত সম্মান দিতাছে। আগে কেউ আমাগো বাড়িতেই আইতো না, এখন সবাই তোমার সাফল্য দেখবার লাইকা আমাগো বাড়ি আইতাছে। আমার খুব ভাল লাগতাছে বাবা, মনে হইতাছে এটা কোনো উৎসব বাড়ি। রানী, মারে, সৃষ্টিকর্তা সত্যি এই গরিবের ডাক শুনছে রে। কষ্টের দিন শেষ হইছে রে মা, আমাগো সুখের দিন শুরু হইছে। আজ তোর মুখের হাসি আমার কাছে সব থেকে বড় পুরস্কার। তুই হলি সোনার মেয়ে রে। তুই তোর বাবাকে শক্তি দিয়েছিস। তোর সরলতা আর তোর প্রার্থনা শুনে সৃষ্টিকর্তা তোদের দিকে মুখ তুলে চেয়েছে রে। তোদের ঘর সুখে শান্তিতে ভরে থাকুক, আমরা সবাই এই প্রার্থনাই করি। রামু একজন ব্যবসায়ী। বাজারে তার বড় একটা চালের আড়ত ছিল। মধ্যবিত্ত পরিবার, পরিবারে সে এবং তার স্ত্রী দুজনের দিন বেশ ভালোই পার হচ্ছিল। এর ভেতর রামুর স্ত্রী রত্না সন্তান সম্ভবা হলো। রামু তার স্ত্রীকে খুব ভালোবাসতো এবং খুব খেয়াল রাখত। ওহ, আর দিও না, আমার একটু খাবার খেতে ইচ্ছে করছে না। এমন করলে হয় বলো? এই সময়ে তোমার বেশি বেশি খাবারের প্রয়োজন। তুমি সুস্থ থাকলেই তো আমাদের সন্তান সুস্থ থাকবে, বুঝলে না? আমার না খুব ভয় হয়, যদি আমার কিছু একটা হয়ে যায় তবে তুমি আমার সন্তানকে ভালোভাবে দেখে রেখো। ধুর পাগলি, কি সব যে বলো তুমি। আমি আছি তো, তোমার কিচ্ছু হবে না। আমি থাকতে তোমার কিসের এত ভয় বলো তো? নাও তো দেখি, এবার জলদি করে কটা খেয়ে নাও। কিছুদিন পার হলো, রত্না একটা পুত্র সন্তানের জন্ম দিল। দুদিন বেশ ভালোভাবেই কাটলো। বাচ্চাটিকে নিয়ে রামু ও রত্না খুব খুশি ছিল। হ্যাঁ গো, আমাদের বাচ্চার নাম কি রাখবে তা তো বললে না। আমাদের ছেলের নাম পরশ। আজ থেকে ওকে পরশ নামেই ডেকো। বাহ, ভারী মিষ্টি নাম। তা তুমি কাজে যাচ্ছ না কেন? ব্যবসা বাণিজ্য এভাবে বন্ধ করে বসে থাকলে চলবে? আমি যদি সব সময় ব্যবসা নিয়ে পড়ে থাকি তবে তোমাকে আর বাবুকে কে দেখবে? আমার কাছে আগে তোমরা গুরুত্বপূর্ণ, তারপরে ব্যবসা। তোমরাই যে আমার মানসিক শান্তি। ও লে 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 লে, আমার খোকাটা, আয় আয় আয়, আমার কোলে আয়, আমার কোলে আয়। ওকে আমার কাছে দাও, তুমি কিছু খেয়ে নাও। সারাদিন তো কিছুই খাওনি, আর আমিও রান্না করতে পারলাম না। আমি কি আর তোমার অপেক্ষায় বসে আছি আমার মিষ্টি বউ? আমি রান্না করে খেয়েছি। তুমি ঘুমিয়েছিলে তাই তোমাকে ডাকিনি। এখন জলদি করে উঠে নাও, আমি খাবার আনছি। সেদিন রাতে রত্নার কাঁপুনি দিয়ে জ্বর উঠল। গভীর রাত হওয়ায় রামু কোনো ডাক্তারও ডাকতে পারল না। সারা রাত কষ্ট করে শেষে রত্না মৃত্যুর কোলে ঢলে পড়ল। রত্নার মৃত্যুতে
রামু ভীষণ ভাবে ভেঙে পড়ল। কি এত ভেবে চলেছিস রে বাবা? বাচ্চাটি যে কোলের ভেতরে কেঁদেই চলেছে। রামু, ও রামু। চাচি, চাচি তুমি? হ্যাঁ, আমি তো। তোর ছেলের কান্নার আওয়াজে যে বাড়ি থেকে চলে এলাম রে। তা কি ভাবছিস বাবা এত? বাচ্চাটির দিকে একটু খেয়াল রাখ। পারছি না আমি, আর একটুও পারছি না চাচি। আজ 2 দিন হলো রত্না মারা গেছে। ওকে ছাড়া যে বাড়িটা একদম শূন্য শূন্য। কি করব ছেলেটিকে নিয়ে? বাবা রে, জীবনে চলার পথে অনেক বাধাই আসে, তাই বলে তো আর থেমে থাকা যায় না। আমি বলি কি, তুই ছেলের মুখের দিকে চেয়ে আর একটি বিয়ে কর। কিন্তু চাচি, আমি তো এখন সেই পরিস্থিতিতে নেই। কি করে রত্নার জায়গা আরেকজনকে দেব? ছেলেটিকে বাঁচাতে হলে তোকে যে এ পথ বেছে নিতেই হবে বাবা। তুই একা ওকে মা ছাড়া কি করে সামলাবি? হ্যাঁ চাচি, আমি ভেবে দেখব। দে, ছেলেটিকে আমার কাছে দিয়ে তুই ওর জন্য খাবার তৈরি করে আন। দেখতে দেখতে 1 মাস পার হলো। রামু তার ব্যবসার কাজে শহরে যাচ্ছিল। পথিমধ্যে ফাঁকা মাঠের ভেতর রাস্তার ধারে একটা গাছের নিচে একটা মেয়েকে বসে সে কাঁদতে দেখল। এই গারোয়ান, দাঁড়াও দাঁড়াও, আমাকে এখানেই নামিয়ে দাও। এই ফাঁকা মাঠের ভেতরে নামবেন? এইখান থেকে তো কোনো গাড়ি পাবেন না মশাই। সে আমি যেতে পারবো, তুমি আমাকে এখানেই নামিয়ে দাও। এইবার আমি আসি গো বাবু মশাই। সন্ধ্যা হইতে তো আর বেশি দেরি নাই। কোনো গাড়ি পাইলে দেরি করবেন না, রাস্তাটা বেশি সুবিধার না। এই মেয়ে, তোমার কি হয়েছে? এই ভর সন্ধ্যায় এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন তুমি? তোমাকে কাঁদতে দেখে ভাবলাম হয়তো বিপদে পড়েছো, তাই এগিয়ে এসেছিলাম। যদি বলতে না চাও তবে চলে যাই আমি। আমার ঘরে সৎমা, সে আমায় বাড়ি থেকে বের করে দিয়েছে আর বলেছে যদি বাড়ি ফিরি তবে গলায় কলসি বাঁধিয়ে নদীতে ডুব দেবে। আমার যাবার যে কোনো জায়গা নেই, তাই তো এখানে দাঁড়িয়ে আছি। রাতে শিয়াল শকুনে ছিঁড়ে খাকামায়। আসলে কি যে বলবো ভেবে পাচ্ছি না। মুখের ভাষা হারিয়ে ফেলেছি তোমার কথা শুনে। তবে এর পরেও একটি কথা বলতে চাই, যদি তুমি অনুমতি দাও। কি? আমি তোমাকে আমার বউ করতে চাই, যদি তুমি রাজি থাকো। তবে আমার ঘরে 1 মাসের একটা বাচ্চা আছে, তাকে নিজের সন্তানের মতো মানুষ করতে হবে। তার যে একটা মায়ের প্রয়োজন। সৎমায়ের যন্ত্রণা আমি বুঝি। আমি কখনো তোমার ছেলেকে বুঝতে দেব না যে আমি তার সৎমা। আচ্ছা বেশ বেশ, তবে চলো। তোমারও একটা জায়গা হবে, আমার বাচ্চাটিও একটা নতুন মা পাবে। সেদিন রামু রমাকে বিয়ে করে বাড়ি নিয়ে এলো। রামু বাচ্চাটিকে রমার কাছে তুলে দিল। পরম যত্নে রমা পরশকে জড়িয়ে ধরে আদর করল। আজ থেকে পরশ আমার সন্তান, আমি ওকে আমার মনের মতো করে গড়ে তুলব। রমা পরশকে নিজের সন্তানের মতো স্নেহ করত, আর এটা দেখে রামু খুব খুশি ছিল। দেখতে দেখতে সে আবার হাসি খুশি জীবনে ফিরে এলো। সময় বয়ে চলে। এর ভেতর রমা আরো একটি পুত্র সন্তানের জন্ম দেয়। রমা তার 2 ছেলেকেই সমান ভালোবাসত। নিজের সন্তান হবার পরও পরশের ওপর বিন্দু মাত্র তার অবহেলা জন্মালো না। এবার তোমরা দুজন ছটপট খেয়ে নাও দেখি। মা, আমি এত বড় মাথা খাবো না। এটা বরং তুমি বাবাকে দাও, না হয় তুমি খাও।
পাগল ছেলে আমার, চুপচাপ খেয়ে নাও। মাছের মাথা না খেলে তোমার মাথায় বুদ্ধি হবে কিভাবে? তুমি যদি না খাও মাথাটি, তাহলে আমাকে দাও দাদা, আমি দুটো মাথা খাবো। এই ছেলেটা খুব স্বার্থপর। তোরটা তুই খা, ওটা ও খাক। সবসময় খালি বেশি বেশি খাবার বুদ্ধি। পরশ, রাজু, তোমাদের পড়াশোনা কেমন চলছে বাবা? হ্যাঁ বাবা, পড়াশোনা তো বেশ ভালোই চলছে। আমার একটুও পড়তে ইচ্ছা হয় না বাবা। এই পড়াশোনাটা কে আবিষ্কার করেছিল বলো তো? ইস, না পড়ে সারাদিন যদি খেলতে পারতাম তবে কত ভালো হতো। তুই বড্ড অলস। শোনো বাবা, অলস মস্তিষ্ক হলো শয়তানের কারখানা। সব সময় মন দিয়ে পড়াশোনা করো, তোমাদের তো অনেক বড় হতে হবে, তাই না? সময় চলতে থাকলো। রামু বেশ অসুস্থ হয়ে পড়ল। আমি মনে হয় আর সুস্থ হব না। কতদিন এভাবে শুয়ে বসে থাকবো? এমন ভাবে চলতে থাকলে যে আমার ব্যবসাটাও বন্ধ হয়ে যাবে। বাবা, বাবা, তুমি চিন্তা করো না। তুমি যতদিন সুস্থ না হও ততদিন আমি তোমার ব্যবসা সামলাবো। তোমাকে বড় ডাক্তার দেখাবো বাবা। কালই শহরে নিব তোমাকে। আর হবে না রে বাবা, কাশির সাথে রক্ত পড়ছে। মনে হয় বড় ধরনের কোনো অসুখে ধরেছে আমায়। তোমার কিছু হবে না, তুমি একটু শান্ত হও তো। দিন যেতে থাকে, রামু আরো বেশি অসুস্থ হতে থাকে। একটা সময় পর তার অন্তিম মুহূর্ত চলে আসে। ওহ, পরশ, রাজু, বাবা তোরা এখনো অনেক ছোট। তোদের জন্য আমি কিছুই রেখে যেতে পারলাম না, কিছুই করে যেতে পারলাম না তোদের জন্য। বাবা, এসব কথা এখন বাদ দাও। বলতে দে রে বাবা। তোরা দুই ভাই ভালোভাবে থাকিস। রাজু তো এখনো ছোট, ওকে তুই দেখে রাখিস। বাবা, 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 আমাদের একা রেখে চলে গেলে। বাবা, এভাবে আমাদের একা রেখে চলে গেলে। রামুর অকাল মৃত্যুতে পরিবারের সবাই খুব ভেঙে পড়ল। পরশ পড়াশোনা বাদ দিয়ে সংসারের দায়িত্ব কাঁধে নিল আর রাজুকে পড়াশোনা করাতে লাগলো। দেখতে দেখতে অনেক বছর পার হলো। রমাও বৃদ্ধ হলো, আর এর ভেতর পরশ ও রাজু দুই ভাই বিয়ে করলো। পরশ সহজ সরল হলেও রাজু ছিল খুব ধূর্ত এবং হিংসুটে স্বভাবের। শোনো, এত বছর হলো এই বাড়িতে এসেছি, এসে ধরেই দেখছি বাবার ব্যবসাটা তোমার ভাইয়ের হাতে। বলি, এত পড়াশোনা করলে কি হবে যদি বেকার ভাইয়ের গোলামি করতে হয়? হ্যাঁ, আমিও সেটাই ভাবছি বউ। কিন্তু হঠাৎ করে তো আর ভাইয়ের থেকে ব্যবসাটা নিতে পারবো না। পারবে না কেন? বলি, পারবে না কেন? তোমার কি নিজের ভাই না কেউ যে এত করুণা দেখাবে? সোজাসুজি তোমার ভাইকে কি বলো, এত বছর যে ব্যবসা করেছি, এখন থেকে তুমি সব দেখবে। কিন্তু মা, ওসব আমি জানি না বাবু। যদি ব্যবসাটা এবার হাতে নিতে না পারো তবে আমি আমার বাবার বাড়ি চলে যাব, এই বলে রাখলাম। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তবে যাই হোক, এবার আমার জিনিস আমাকে বুঝে নিতেই হবে। ছেলেটাকে সেই কখন থেকে খাবার খেতে ডাকছি, কিন্তু কে শোনে কার কথা? ওদের কি হলো মা? কি জানি, খোকাও তো ঘরেই আছে। ওই তো ওরা আসছে। আরে খোকা, বস এখানে। মা, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। আমি জানি না কথাটা তোমরা কিভাবে নেবে, তবে কথাটি বলা অবশ্যই দরকার, যেহেতু এখানে সবাই আছে। বল না বাবা, কি বলবি বল। হ্যাঁ, বলে ফেল ভাই। কোনো সমস্যা নাকি? কিছু লাগবে তোর?
কোনো সমস্যা না দাদা। বলছি যে দাদা, এত বছর ধরে তো বাবার ব্যবসা তুমিই দেখছো, তাই বলছি এবার ব্যবসাটা যদি আমি দেখতাম। আসলে আমি দেখতে চাই ব্যবসাটা। তোরা দু ভাই তো দেখাশোনা করছিস ব্যবসাটা, এখানে আবার তুই একা দেখাশোনা করবি মানে? এত পর্যন্ত পড়াশোনা করে আমি গোলামি করতে পারবো না মা। ব্যবসাটা আমার একার দরকার। নিজের ভাই হলেও তো একটা কথা ছিল, ও আমার সৎ ভাই। কি বলছিস কি এগুলো? যে কথা আমি কোনোদিনও মুখে আনিনি, আজ তুই সেই কথা বলছিস? ভুলে যাস না ছোট খোকা, ও তোর দাদা। এত বছর ধরে সংসারটা আগলে রেখেছে, ও তোকে বড় করেছে, আর তুই কি না শেষে? আহ মা, বাদ দাও তো সব কথা। ও যখন ব্যবসাটা হাতে নিতে চাচ্ছে তখন নেক না। কিন্তু খোকা, তুই তুই কি করবি? আমার কথা ভেবো না তো মা, আমি ঠিক একটা ব্যবস্থা করে নেব। মাঠে চাষবাস করব আমি। সে তোর যা ইচ্ছা তাই করতে পারিস। আর হ্যাঁ, আরেকটি কথা, আজ থেকে যার যার সংসার তার তার, অর্থাৎ আলাদা। খোকা, কি হয়েছে তোর? তুই কেন কাঁদছিস এমন করে? আমি কিচ্ছু হইনি মা। সারা জীবন তো আর একসাথে থাকা সম্ভব না, তাই না? আমাদেরও তো ভবিষ্যৎ বলে কিছু আছে, তাই না? তোমার ভালো লাগলে আমাদের সাথে থাকতে পারো, না লাগলে আর কি করা বলো? তুই ভাবলি কি করে তোর মতো স্বার্থপরের সাথে আমি থাকবো? আমার বড় ছেলে যেখানে থাকবে আমি সেখানেই থাকবো। আচ্ছা আচ্ছা, বেশ। এই নে দাদা, এই কাগজে এবার একটা সই করে দে তো। কিসের কাগজ এটা? কিসের আবার হবে, ব্যবসার। বলা তো যায় না তুই আবার কখন এসে ব্যবসায়ের ভাগ চাস, তাই এই চুক্তিনামায় একটা সই দিবি। যদিও কখনো তোর ব্যবসায়ের ভাগ আমি চাইতাম না, তবুও তোর মনের ভয় কাটাতে সইটা নিলাম। আরে বোকা, সই করার আগে তো একবার দেখে নিবি যে কিসে সই করেছিস। আসলে ওই বাড়িটা আমার করে নিলাম। এতটুকু একটা বাড়িতে দুই ভাই তো আর থাকতে পারবো না, তাই বাধ্য হয়ে এই কাজটি করতে হলো। তুই কিছু মনে করিস না ভাই, মনে করিস না। ভালো হবে না, তোদের কখনো ভালো হবে না। যা করলি এটা, কোথায় যাবে ছেলেটি? কোথায় যাবে সেটা আমি কি করে বলবো? এখন জলদি করে বাড়ি থেকে বের হতে বলো ওকে, আজকের ভেতরে। তুমি এত কাঁদছো কেন মা? সৃষ্টিকর্তা এখনো একটা জায়গা ঠিক করে রেখেছে আমাদের জন্য। চলো চলো মা, আমরা লিমার বাবার বাড়ি যাই। ওর তো মা বাবা কেউ নেই, বাড়িটাও পড়ে আছে। হ্যাঁ মা, বাবা মা বাড়িটা আমার নামে করে গিয়েছিল, আমরা না হয় ওখানেই থাকবো, চলুন। এতদিন পর একটু শান্তি শান্তি লাগছে। আজ থেকে এটা আমার নিজের বাড়ি, নিজের সংসার। বুদ্ধির জোরে এত কিছু, বুঝলে বউ? আজ থেকে বাবার ব্যবসাটাও আমার। এভাবে কেটে গেল 6 মাস। পরশ পরের খেতে মাঠে চাষ করে কোনো রকম সংসার চালাতো। ওই দিন গ্রামের জমিদার পরশের বাড়িতে এলো। পরশ মিয়া, ও পরশ মিয়া, বাড়িতে আছো নাকি? জমিদার মশাই, আপনি আমার বাড়িতে? কিছু বলবেন নাকি? তা তো বলতে এসেছিলাম। শুনলাম তুমি নাকি ব্যবসা বাণিজ্য সম্পর্কে খুব ভালো বোঝো, তাই তোমার কাছে আসা। হ্যাঁ জমিদার মশাই, এবার বলুন, আমি আপনাকে সব ধরনের সাহায্য কিন্তু করতে পারবো। আমি বাজারে বড় দেখে চালের আড়ত দিতে যাচ্ছি। বাড়ির ধান যেহেতু, চাল নিজেরাই তৈরি করে চাল বানিয়ে বিক্রি করব। এছাড়া বিভিন্ন জায়গা থেকে বেশি করে চাল এনে আড়তে এনে মানুষদের কাছে
সীমিত লাভে বিক্রি করব, যেন গরিব দুঃখী মানুষগুলো খাবারের কষ্ট না পায়। খুব ভালো ভাবনা জমিদার মশাই, এতে আপনার ব্যবসাও ভালো হবে, মানুষের উপকারও করা হবে। আমার এই আড়ত পরিচালনা করবে তুমি, আড়ত দেখাশোনার সব দায়িত্ব তোমার। তোমাকে মাস গেলে 10,000 টাকা মাইনে দেব। আমার একটা কাজের খুব দরকার ছিল জমিদার মশাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার ব্যবসাটা নিজের ব্যবসা মনে করে দেখাশোনা করব জমিদার মশাই। আচ্ছা আচ্ছা, বেশ, তাহলে তাহলে আগামীকাল থেকেই কাজে লেগে পড়ো, কেমন? এদিকে রাজু তার ব্যবসায় লস খেয়ে অনেক টাকা ঋণ হয়ে গেল, আর ব্যবসাটিও বন্ধ হয়ে গেল। ঋণের জন্য পাওনাদারেরা তার ভিটে মাটি দখল করে নিল। এ সবই আমার কর্মের ফল। মানুষের কথা শুনে সৎ ভাই ভেবে অমন একটা ভালো মানুষকে আমি ঠকিয়েছি। আমি মাকে বের করেছি। যারা আমার জন্য এত কিছু করলো তাদেরকে আমি ভিটে মাটি ছাড়া করেছি, তাই সৃষ্টিকর্তা আমায় এই শাস্তি দিয়েছেন। হগু, বলি কি, চলো না আমরা না হয় দাদা আর মায়ের কাছে চাই, একটিবার ক্ষমা চেয়ে আসি। না হলে যে স্বয়ং সৃষ্টিকর্তাও আমাদের ক্ষমা করবেন না, যদিও আমরা ক্ষমার অযোগ্য। ঠিক বলেছ, ঠিক বলেছ। শেষবারের মতো চলো একটিবার তাদের কাছে ক্ষমা চেয়ে আসি, চলো। দিদি, ও দিদি, বাড়িতে আছো? বৌমা, মনে হয় বাইরে ভিক্ষুক এসেছে, কটা চাল দিয়ে এসো মা। রাজু, তোমরা? মা, ও মা, বাইরে আসুন, দেখুন কারা এসেছে। ওগো, শুনছো? দেখো কারা এসেছে। কারা এসেছে? এ কি রাজু, তুই? এ কি অবস্থা তোদের? দাদা, দাদা রে, ও দাদা, তুই আমাকে ক্ষমা করে দে। তোকে ঠকানোর ফল যে আমি হারে হারে ভোগ করছি। দাদা, তোকে ঠকিয়ে যে আমি ভালো নেই রে দাদা, তোকে ঠকিয়ে যে আমি ভালো নেই। মা, আমাকে আপনারা ক্ষমা করুন, সবকিছুর জন্য আমি দায়ী। আমাদের একটিবার ক্ষমা করুন, বিশ্বাস করুন, আমরা এখান থেকে চলে যাব। আহ আহ, ওঠ রে ভাই, ওঠ। কি করছিসটা কি? আর ওঠ। আগে বল, আমাকে ক্ষমা করেছিস? তোর প্রতি কখনো তো আমার রাগই জন্মায়নি রে পাগলা। আয় আয়, বুকে আয়। তোর স্থান আমার বুকে, পায় না রে পাগলা। আয় আয়। আমি খুব খারাপ দাদা, আমি খুব খারাপ। সবকিছু হারিয়ে আজ আমি নিঃস্ব, আজ আমি পথের ফকির। কে বলেছে তুই নিঃস্ব? তোর দাদা এখনো বেঁচে আছে। আজ থেকে তোরা আমার কাছেই থাকবি, বুঝলি? মাগো, মা, তোমার কথাই সত্যি হলো। আমার ভালো হয়নি মা, আমার ভালো হয়নি। তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার বড় ছেলে যেহেতু তোকে ক্ষমা করেছে, তাই আমিও তোকে ক্ষমা না করে থাকতে পারলাম না। আজ থেকে যে আমার পরম শান্তি, তোর বাবার আত্মাও যেন শান্তিতে থাকে। আয় তোরা, তোরা আমার বুকে আয়। সব শেষে বুঝলাম অন্যের ক্ষতি করে কখনো নিজে ভালো থাকা যায় না। আজ থেকে আমি তোর পথেই চলবো রে দাদা, আজ থেকে আমি তোর পথেই চলবো। বৌমা, ও বৌমা। কি হলো মা, এত ডাকাডাকি করছেন কেন? বৌমা, আজকের মাছের ঝোলটা খুব চমৎকার হয়েছে। আমাকে কি মাছের ঝোল দিয়ে আর 4টা ভাত দেবে? শুধু একটু ঝোল দিলেই হবে, আর কিছু লাগবে না। 1 থালা ভাত তো দিলাম, আপনি আরো খেতে চাইছেন? বলি, আপনার নোলা কি কখনো কমবে না? আর অল্প একটু ভাত খেতে খুব ইচ্ছে করছে বৌমা, বেশি খাবো না, অল্প একটু দিলেই হবে। এই বয়সে যদি এত খাই খাই করেন তাহলে কিভাবে হবে? পাতিলে আর ভাত নেই, যান তো যান, হাত ধুয়ে উঠে পড়ুন। আপা, দেখো কে এসেছে।
তোমার আদরের ভাই। আরে বিলু, আমি তো তোর কথাই ভাবছিলাম কতদিন হয়ে গেল আমি আমার ভাইটাকে দেখি না। এজন্যই তো চলে এলাম। এসেছিস, খুব ভালো করেছিস। যা, হাত মুখ ধুয়ে নে, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। গরম গরম ভাত খাবি মাছের ঝোল দিয়ে। বৌমা, তুমি না মাত্রই বললে পাতিলে কোনো ভাত নেই। সেটা তো আপনার জন্য বলেছিলাম, আপনি আর কত খাবেন বলুন তো? আর আপনি এখনো হাত ধুয়ে উঠেননি? জান তো, এক্ষুনি উঠে পড়ুন। ঠিক আছে বৌমা, ঠিক আছে। নে ভাই, ভালো করে খা, মাছের মাথাটা তুই খা। না না আপা, কি করছো? মাছের মাথাটা দুলাভাইয়ের জন্য রেখে দাও। আরে, ও তো রোজই খায়, আজ তুই খা। কতদিন পর এলি বলতো? তোকে যদি ভালো মন্দ একটু খাওয়াতে না পারি তাহলে তো আমার ভালোই লাগবে না। আরে বিলু, কখন এসেছো? এই তো কিছুক্ষণ আগে এসেছি দুলাভাই। খাওয়া দাওয়া করেছো? বেশ ভালো। দিলু, মা খেয়েছে? হ্যাঁ, মাকে তো রান্না হয়ে গেলেই সাথে সাথেই খাবার দিই। মাছের ঝোল দিয়ে খেতে দিয়েছো তো? মা মাছের ঝোল খেতে খুব ভালোবাসেন। হ্যাঁ, মাছের ঝোল দিয়েই তো ভাত দিয়েছি। উনি তো পেট পুরে ভাত খেয়েছেন, যতবার ভাত নিতে চেয়েছেন ততবারই ভাত দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। কোথায় যাচ্ছ? মার সাথে একটু দেখা করে আসি। ঠং দেখি আর বাঁচি না, সারা দিন শুধু মা আর মা, সত্য সব। আপা, তুমি তো দেখছি দুলাভাইকে ভালো মতোই বশ করে রেখেছো। বস না করে উপায় আছে? সত্যি মিথ্যা সবকিছু বলেই বস করতে হয়। আমার হয়েছে যত জ্বালা। একদিকে কাঁধের ওপর বসে আছে সেই বুড়ি, আরেকদিকে তার মা ভক্ত ছেলে। তবে তুমি কিন্তু চালাকি বেশ ভালোই জানো। তুমি চালাক না হলে দুলাভাই সংসারের টাকা পয়সার দায়িত্ব তোমার হাতে দিত না গো। চালাকি না করে কি উপায় আছে? চালাকির জন্যই তো এখনো সংসার থেকে টাকা পয়সা নিয়ে তোদের দিতে পারছি। হ্যাঁ আপা, তোমার কোনো তুলনা হয় না। আপা, আমার টাকাটার কথা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, তুই চেয়েছিস আর আমি তোকে টাকা দেব না? টাকাটা আমি তুলেই রেখেছি, তুই খেয়ে নে, তারপরে দিচ্ছি। সত্যি আপা, তোমার কোনো জবাব নেই। মা, কি করছো? এসেছিস বাবা? বস, এখানটায় বস। মা, তুমি ভালো আছো? তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? না না বাবা, আমি ভালো আছি। তবে বাবা। তবে কি মা? ছেলেটাকে বৌমার ব্যাপারে বললে সে তো খুব কষ্ট পাবে। থাক, সংসারের সুখের জন্য আমি বৌমায়ের ব্যবহারের কথা গোপনই রাখবো। তোমার কিছু লাগবে মা? না না বাবা, আমার কিছু প্রয়োজন নেই। তোমার শাড়িটা তো অনেক পুরনো হয়ে গেছে মা। তোমাকে নতুন যে শাড়িগুলো কিনে দেই, তুমি সেগুলো পরো না কেন? বাবারে, এই শাড়িটা পরতে আমার খুব আরাম লাগে। কাপড়টা অনেক ভালো, অনেক নরম, তাই এই শাড়িটাই বারবার পরি। আচ্ছা, ঠিক আছে, আমি তোমার জন্য ঠিক এরকম একটা শাড়ি এনে দেব। না না বাবা, তার কোনো প্রয়োজন নেই। অবশ্যই প্রয়োজন আছে। এই শাড়িটা অনেক পুরাতন হয়ে গেছে, কয়েক জায়গা দিয়ে ছিঁড়েও গেছে দেখতে পাচ্ছি। এই শাড়িটা তুমি আর পরো না মা। আমি কালই তোমার জন্য নতুন একটা শাড়ি নিয়ে আসব। আচ্ছা ঠিক আছে রে বাবা। আমি তাহলে এখন আসি মা। আচ্ছা ঠিক আছে, যা এবার হাত মুখ ধুয়ে নে, বিশ্রাম করগে। কি গো, কাজের বুঝি খুব চাপ? আরে, তোমরা এখানে? বেলু তো বাড়ি ফিরে যাচ্ছে, আমি এগিয়ে দিচ্ছিলাম। হঠাৎ সে বলল দুলা ভাইয়ের কলার বাগানটা নাকি দেখবে, তাই ওকে এখানে নিয়ে এলাম। তাই নাকি? বেশ ভালো করেছো। বাহ, দুলা ভাইয়ের কলা বাগান তো বেশ বড়। আর কত কলা গাছ, নিশ্চয়ই অনেক টাকা আয় হয়, তাই না দুলা ভাই? যা হয় খারাপ হয় না, খেয়ে পরে আমাদের বেশ ভালোই চলে যাচ্ছে।
এবার কলার ফলন ভালোই হবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে রে। আরে ওই দেখো, এই কলা গাছটা একটু মাথা ভেঙে গেছে। এটা রেখে আর লাভ কি? এটা পুরোটা কেটে ফেলো। আরে তাই তো, এটা তো আমার চোখেই পড়েনি। এই গাছ রেখে শুধু শুধু আমাদের জমি নষ্ট, সৌন্দর্যও নষ্ট। দুলা ভাই, এই গাছটা কেটে ফেলে দিন। আহা, থাক না, দেখা যাক এই গাছটাকে বাঁচিয়ে তোলা যায় কিনা। বাঁচিয়ে তুলবে মানে? এই গাছ কি বাঁচানো সম্ভব হবে? দেখা যাক, আমার মনে হচ্ছে আমি গাছটাকে বাঁচিয়ে তুলতে পারবো। শুধু শুধু সময় নষ্ট করবে, এছাড়া আর কিছু না। আমরা এখন যাই, বিলুর দেরি হয়ে যাচ্ছে তো। বাড়ির পর তো কম দূরের নয়। চল বিলু। হ্যাঁ আপা, চলো। আমি তাহলে আসি দুলা ভাই। আচ্ছা ঠিক আছে বিলু, আবার এসো কেমন। এবার দেখি তোমাকে কি করে সুস্থ করে তোলা যায়। আমার জমিতে যখন আছো, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, এইটুকু কথা দিতে পারি। দেখা যাক আমার পদ্ধতি কতটা কাজ করে। মা, মা, এই নাও, এই শাড়িটা আমি তোমার জন্য এনেছি। শাড়ির আবার কি দরকার ছিল রে বাবা? অবশ্যই দরকার ছিল। তোমার শাড়িটা কত পুরান হয়ে গেছে। এই শাড়িটা পরবে কেমন? পরবে কিন্তু। আচ্ছা ঠিক আছে বাবা, আমি পরবো। আপনার ছেলে নতুন শাড়ি দিয়েছে, আর সেই খুশিতে একেবারে ঝগমগু। এই শাড়ি আপনার পরতে হবে না। বৌমা, রতন অনেকবার করে আমাকে শাড়িটা পরতে বলেছে। এই শাড়িটা না পরলে রতন খুব রাগ করবে। আমাকে এই শাড়িটা পরতে দাও। আপনার নতুন শাড়ির কি প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। এই শাড়িটা আমি আমার মায়ের জন্য পাঠাবো। আগের সব শাড়ি তো তুমি নিয়ে গেছো, এই শাড়িটা অন্তত আমাকে দাও। বুড়ো বয়সে এত ঠং করার প্রয়োজন নেই। আগে শাড়িগুলো না পরেও আপনার দিন কেটে গেছে, তাই এই শাড়িটা না পরলেও আপনার দিন কেটে যাবে। আমার পরনের এই শাড়িটা অনেক পুরনো হয়ে গেছে বৌমা, জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। এই শাড়িটা অন্তত আমাকে পরতে দাও। কোনো প্রয়োজন নেই। শাড়ি ছিঁড়ে গেছে তো সেলাই করে পরুন। বুড়ো বয়সে নতুন নতুন শাড়ি পরার শখ হয়েছে, সত্য সব। বৌমা, আর খুব সাবধান, আপনার ছেলের কানে যদি আমার নামে একটা কথা যায়, তাহলে কিন্তু এই সংসারে এমন অশান্তি শুরু করব, তখন কিন্তু আর সামলাতে পারবেন না। রতন শাড়ির কথা জিজ্ঞেস করলে আমি ওকে কি জবাব দেব বৌমা? অবশ্যই এমন কিছু বলবেন যাতে সংসারে কোনো অশান্তি না হয়। মা, ও মা। বাবা এসেছিস? আয় বস। সে কি মা, তুমি নতুন শাড়িটা পরনি? না মানে বাবা, আসলে আসলে কি মা, তোমার জন্য টাকা খরচ করে আমি নতুন শাড়ি নিয়ে আসি, সে শাড়িগুলো কোথায় যায় বলো তো? বাবারে, আসলে হয়েছে কি, আমার এই শাড়িটা পরতেই ভালো লাগে। তোমার কাজকর্মের আমি কোনো মাথা মুন্ডু খুঁজে পাই না মা। এত শখ করে শাড়িটা কিনে আনলাম, আর তুমি কিনা পরলে না। আমার কপালটাই হয়তো খারাপ, আমি কাউকেই খুশি করতে পারি না। রতন বাবা, যাস নে, কথা শোন বাবা। বাবারে, আমি যদি তোকে সব বলতাম তাহলে যে সংসারে অশান্তি শুরু হতো। সংসারে অশান্তি করে আমি তোকে কষ্ট দিতে চাই না রে বাবা। মায়ের আচার আচরণ আমি কিছুই বুঝতে পারছি না। এতগুলো শাড়ি দিলাম, একটা শাড়িও পরলো না। শাড়িগুলো দিয়ে কি করে তাও জানি না। বাহ, কলা গাছটা তো বেশ সুন্দর হয়েছে। আমার পদ্ধতি তাহলে কাজে লেগেছে। এই যে শুনছো, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ?
তুমি তুমি কথা বলতে পারো নাকি এটা আমার মনের ভুল? আরে না না, আমি সত্যিই কথা বলছি গো। কিন্তু কিন্তু তুমি কি করে কথা বলছো? সৃষ্টিকর্তার লীলা সব জায়গাতেই ছড়িয়ে আছে। আমরা তা কখনো দেখতে পাই, আবার কখনো পাই না। আমি তারই এক সৃষ্টি, এক জাদুকরি কলা গাছ। জাদুকরি কলা গাছ? হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমাকে একটা জিনিস দিতে চাই। কি জিনিস? আমার সবচাইতে ছোট পাতার কাছে দেখো, একটা কলা দেখতে পাবে। একটা কলা? কলাটা দেখো তো আগে। আরে এটা তো একটা স্বর্ণের কলা। হ্যাঁ গো, এটা স্বর্ণের কলা। এটা নিয়ে যাও, বাজারে বিক্রি করে অনেক টাকা পাবে। তবে সেই টাকা দিয়ে তোমায় একটা কাজ করতে হবে, তাহলে এমন স্বর্ণের কলা তুমি আরো পাবে। তুমি তোমার প্রয়োজন মেটাতে পারবে। কি কাজ করতে হবে? এই কলাগুলো বিক্রি করে তুমি যে টাকা পাবে, সেই টাকা দিয়ে তোমার মায়ের জন্য সুন্দর একটা ঘর বানাবে, আর তার সেবা করার জন্য একজন লোক রাখবে, এবং তুমি সবসময় তার খোঁজ খবর করবে। আমি তো সব সময় তার খোঁজ খবর নেই। প্রতিটা জিনিস নিজে তদারকি করবে, আর প্রয়োজনীয় সমস্ত জিনিস তাকে কিনে দেবে। আরেকটা কথা। কি কথা? তোমার স্ত্রীকে ঘরে ভুলেও ঢুকতে দেবে না। কেন? আমার স্ত্রী কি দোষ করলো? এটা সময় হলেই জানতে পারবে। এখন যা বলছি তাই করো। আচ্ছা ঠিক আছে। যাও, গিয়ে কাজ শুরু করে দাও। হ্যাঁ, তো সুন্দর বাড়ি। হ্যাঁ মা, এটা তোমার বাড়ি। আমার বাড়ি? না বাবা, আমি বাড়ি দিয়ে কি করব? এখন থেকে তুমি এ বাড়িতে থাকবে। তোমাকে দেখাশোনা করার জন্য লোক থাকবে। তোমার যা যা প্রয়োজন তুমি আমাকে বলবে, আমি তোমাকে সব এনে দেব। আর আমার অনুমতি ছাড়া এ বাড়িতে কেউ ঢুকতে পারবে না, বুঝলে? এসব তুই বলছিস কি বাবা? ঠিকই বলছি। এ ঘর তোমার, এ ঘরের সবকিছুই তোমার। টুনি, টুনি। মা, এ হলো টুনি। টুনি তোমার সমস্ত কাজ করে দেবে। আমি যখন থাকবো না, তখন যদি তোমার কোনো প্রয়োজন হয় তুমি টুনিকে বলবে। আচ্ছা ঠিক আছে, তাই বলবো। আমি তাহলে আসি মা। আচ্ছা ঠিক আছে রে বাবা। আরে টুনি, তুমি আমার সাথে এসো। বাজারে কি কি লাগবে আমাকে বলে দাও, আমি গিয়ে নিয়ে আসছি। জি আচ্ছা সাহেব। শোনো, আমার স্ত্রীকে যেন কিছুতেই এই বাড়িতে ঢুকতে না দেওয়া হয়। জি আচ্ছা সাহেব। আর বাজার কি কি লাগবে? কাঁচা বাজার থেকে তৈজসপত্র সবই লাগবে সাহেব। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে সবকিছু নিয়ে আসছি। তুমি ভালো মতো সবকিছুর খেয়াল রেখো, ঠিক আছে? জি আচ্ছা। আমাকে বাড়িতে ঢুকতে দেওয়া হবে না? ঠিক আছে, আমিও দেখবো ব্যাপারটা। আর এত রাজার হালে মাকে রাখার জন্য টাকা কোথায় পেয়েছো সেটা আমাকে জানতেই হবে। আমি বরং ওনার পিছু পিছু যাই। আচ্ছা, তাহলে এই ব্যাপার। ঠিক আছে, আমিও কলা গাছের স্বর্ণের কলাটা নিয়ে আসবো। এখানে তো স্বর্ণের কলা কোথাও দেখতে পাচ্ছি না। তাহলে উনি স্বর্ণের কলাটা কিভাবে পেলেন? তুমি যা খুঁজছো তা এভাবে পাবে না। কে কে কথা বলে? হ্যাঁ, আমি গো আমি। এইদিকে তাকাও। তুমি কথা বলতে পারো? হ্যাঁ গো হ্যাঁ, আমি জানি তুমি স্বর্ণের কলা খুঁজছো, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই তো খুঁজছি।
তুমি কি শুধু স্বর্ণের কলাটাই চাও? তোমার অন্য কোনো ইচ্ছে নেই? হ্যাঁ, আমার অনেক অনেক ধনী হবার ইচ্ছে। কিন্তু এসব কথা তুমি কেন জিজ্ঞেস করছো বলো তো? কারণ আমি জাদু করি কলা গাছ। তুমি জাদু করি কলা গাছ? তাহলে তো তুমি আমার ইচ্ছে পূরণ করতে পারো। হ্যাঁ, তা তো পারি। তাহলে আমাকে অনেক ধনী বানিয়ে দাও। তুমি আমার সবচেয়ে ছোট পাতাটার কাছে দেখো, একটা কলা খুঁজে পাবে। কলাটা খেলে তুমি অনেক ধনী হয়ে যাবে, তোমার সব ইচ্ছে পূরণ হবে। সত্যি তো? সত্যি আমার সব ইচ্ছে পূরণ হবে? হ্যাঁ গো, সত্যি। আরে এই তো মনে হয় সেই কলা। হ্যাঁ, বাড়িতে গিয়ে কলাটা খেয়ে নিও, তাহলে দেখবে তোমার সব ইচ্ছে পূরণ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি। কলাটা আমি এক্ষুনি খাবো, আর আমি অনেক ধনী হয়ে যাব। কলাটা খাবার পর মনে হয় কাজ হতে কিছু সময় লাগবে। আমি বরং কিছুক্ষণ অপেক্ষা করি। কি হলো, তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমি অপেক্ষা করছি। কিসের অপেক্ষা করছো? ধনী হওয়ার অপেক্ষা করছি। কি ব্যাপার, আমি সব সত্যি কথা বলছি কেন? আমি যে ধনী হবার জন্য অপেক্ষা করছি সেটা তো ওনাকে বলতে চাইনি, কিন্তু আমি বলে ফেললাম কেন? তুমি ধনী হওয়ার জন্য অপেক্ষা করছো মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি যে কলা গাছটা থেকে স্বর্ণের কলা নাও, আমাকে সেই কলা গাছটা একটা কলা দিয়েছে এবং বলেছে কলাটা খেলে আমি ধনী হয়ে যাব। আমি সেজন্যই অপেক্ষা করছি। আবার সত্যিটা বলে ফেললাম। হ্যাঁ, আমার হয়েছেটা কি? কি সব আবোল তাবোল বলছো তুমি? যাই হোক, মায়ের জন্য এই শাড়িটা আনলাম, দেখো তো রংটা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, আমার মায়ের খুব পছন্দ হবে। হ্যাঁ, মায়ের অনেক পছন্দ হবে, তুমি ঠিকই বলেছ। তোমার মা না, আমার মায়ের কথা বলছি। শাড়িটা তো আমি আমার মাকেই দেব। কি বলছো তুমি এসব? হ্যাঁ, মাকে যত শাড়ি এনে দিয়েছো সবগুলো শাড়ি আমি তার থেকে কেড়ে নিয়ে আমার মাকে দিয়ে দিয়েছি। এই জন্যই তো তোমার মা নতুন শাড়ি পরতে পারেন না, দিনের প্রতি সেরা ফাটা সেই পুরনো শাড়ি পরেন। তাই এই রে, কি বলছি এসব? বলতে বলতে তো সবই বলে দিলাম। কি বললে তুমি? তুমি আমার মায়ের শাড়িগুলো কেড়ে নিয়ে যেতে? শুধু কি তাই, তোমার মাকে তো আমি ঠিক মতো খাবারও খেতে দিতাম না। কি বললে? কি বললে তুমি? বেরিয়ে যাও, এ বাড়িতে আর কখনো আসবে না, বেরিয়ে যাও তুমি। আমি ভেতর থেকে সব কথাই শুনছিলাম। বাবারে, তুই বৌমাকে বের করে দিস না, ভুলেও এই কাজ করিস না রে বাবা। বৌমাকে বের করে দিস না। মা, আমি আপনার সাথে কত খারাপ ব্যবহার করেছি, এরপরও আপনি আমাকে বাড়িতে রাখতে চাচ্ছেন? আমাকে আমাকে আপনি ক্ষমা করে দিন মা, আমি আপনার সাথে কত অন্যায় করেছি। না বৌমা, তুমি ছোট মানুষ, ভুল করতেই পারো। আমি ওসব কিছু মনে রাখিনি মা। সত্যি মা, আপনি আমাকে দূরে সরিয়ে দেবেন না তো? আমি কথা দিচ্ছি, এখন থেকে আমি ভালো হয়ে চলবো। কি যে বলো না মা, তোমাকে আমি কি করে আমার পরিবার থেকে সরাবো? তুমি যে আমার পরিবারেরই অংশ। এখন তো আমার মনে হচ্ছে আমার ধনী হওয়ার কোনো দরকার নেই, আমার আশপাশে আমার পরিবার আছে। দিলু, কলা গাছ তোমার মনের ইচ্ছা ঠিকই পূরণ করেছে। যার পরিবার পাশে আছে তার চাইতে বড় ধনী আর কেউ হতে পারে না।